আমি তন্নি। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমাদের বাড়িতে যাওয়ার গলিতে একটা চায়ের দোকান আছে। সে দোকানে আমি প্রায় সময় একটা ছেলেকে বসে থাকতে দেখতাম। ছেলেটা বেশ সুন্দর, যে কেউ একবার তাকালে চোখ সরাতে পারবে না। চেহারাতে কি মায়া! আমার ছোট ভাইয়ের থেকে জানতে পারলাম ছেলেটির নাম আরিয়ান। আর আমি যে ওর থেকে জানতে চেয়েছি ছেলেটির নাম, যাতে এই কথাটা ও মাকে না বলে, যার কারণে ওকে আমি 20 টাকা দিয়েছিলাম মুখ বন্ধ রাখার জন্য। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম ছেলেটি আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছে ওর বন্ধুকে। বিষয়টা আমি আমার বান্ধবীকে জানালে ও বলল, নিশ্চয়ই ছেলেটা তোকে পছন্দ করে, যার কারণে ওর বন্ধুর কাছে তোর কথা বলছিল। এই কথা শুনে তো আমি মহা খুশি, কেননা আমিও তো ছেলেটাকে খুব পছন্দ করি। আস্তে আস্তে আমি ছেলেটাকে ফলো করতে শুরু করলাম। মূলত ওর জন্যই আমি প্রত্যেকদিন স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পথে ওকে একটা বার অন্তত দেখতে পারবো। ওকে দেখার জন্য শুধু বাড়ি থেকে বের হওয়ার ছুতো খুঁজতাম। এরপর দেখতে দেখতে ক্লাস 10-এ উঠে গেলাম। এরই মধ্যে কিন্তু ওর সাথে আমার একটা বারও কথা হয়নি। শুধু আমি ওকে দেখতাম, কোনো কিছুই বলার সাহস হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম চায়ের দোকানে ও নেই। কোথায় গেছে? প্রত্যেকদিন তো এই সময় এখানেই থাকে। যাই হোক, আমি আমার বাড়িতে আসছিলাম। আমাদের বাড়ির বড় গেটে ঢুকে দেখলাম ও ওর বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্রই আমার হৃৎপিণ্ড এত জোরে জোরে লাফাচ্ছিল যে কি বলবো। আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই আমি আমার মতো করে উপরে উঠে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে ও আমাকে বলল, তন্নি একটু দাঁড়াবে, কথা আছে তোমার সাথে। এই কথা শুনে খুশিতে যেন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ও আমার নামও জেনে গেছে, তার মানে আমি ওকে যেমন পছন্দ করি ও আমাকে পছন্দ করে। তখন ওর পকেট থেকে একটা চিরকুট বের করে আমার হাতে দিয়ে বলল, বাড়িতে গিয়ে এটা পড়ো আর উত্তরটা আমাকে জানিও। এরপর ওর বন্ধুকে নিয়ে চলে গেল। ওর বন্ধু যাওয়ার সময় বেশ হাসছিল। আমি সেখানে দাঁড়িয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, তোমাকে আমি যখন প্রথম দেখেছিলাম তখনই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে তোমার চোখগুলো, খুব সুন্দর চোখ। এত সুন্দর চোখ আমি জীবনেও দেখিনি। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি আরিয়ান। আমি যেন খুশিতে মরেই যাব এমন অবস্থা। যাকে আমি এতটা পছন্দ করি আর তার থেকে এত সুন্দর একটি চিঠি পাবো ভাবিনি। চিঠিটা আমি ভাঁজ করে আমার ডায়েরির ভেতর রেখে দিলাম। এরপর আমি বাড়িতে চলে গেলাম। সেই দিনটা ছিল আমার জীবনের সবচাইতে সুন্দর দিন। সন্ধ্যায় পড়তে বসে আমি একটা চিঠি লিখি, আরিয়ান, আমিও আপনাকে অনেক পছন্দ করি। যখন প্রথম আপনাকে দেখেছিলাম তখন থেকেই আপনাকে আমি অনেক পছন্দ করি। মূলত প্রত্যেকদিন আমি বাইরে বের হতাম আপনাকেই দেখার জন্য। আরো অনেক কিছু লেখার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি, কারণ মা বারবার এই রুমে আসছিল। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার পথে দেখলাম আরিয়ান ওর বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের গেটের সামনে। তখন আমি আমার ব্যাগের চেন খুলে ডায়েরি থেকে সেই চিঠিটা বের করে আরিয়ানকে দিয়ে বললাম, এটা আপনার জন্য। এরপর আমি স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে বান্ধবীকে সবকিছু খুলে বললাম। তখন আমার বান্ধবী বলল, আমি এই ছেলেটার সম্পর্কে যতটুকু জানি, ছেলেটা মোটেও ভালো না, সারাদিন মেয়েদের বিষয়ে কথা বলে। আমি তখন ভাবতে লাগলাম আমার বান্ধবী হয়তো আমাকে হিংসা করছে। স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখলাম একটা ছোট্ট ছেলে অনেকগুলো ফটোকপি করা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমাদের বাড়ির গেটের সামনে আসতেই দেখলাম একটি ছোট্ট ছেলে হাতে অনেকগুলো ফটোকপি করা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক ওই মুহূর্তে ছেলেটি একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বিজ্ঞাপনের কাগজ, কিন্তু এরপরে যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি আরিয়ানকে যে চিঠিটা দিয়েছিলাম সেই চিঠিটার ফটোকপি। চিঠিটা দেখা মাত্রই আমি পেছনে ঘুরে তাকালাম। তাকিয়ে দেখলাম আরিয়ান ওর বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না এটা আমার সাথে কি হচ্ছে। আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আমার সাথে এগুলো হচ্ছে। আমি তখন তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর মা চোখ গরম করে আমার কাছে আসে এবং মায়ের হাতেও সেই ফটোকপির কাগজটা আমার সামনে দিয়ে বলল, এটা কি? আমার মেয়ে এত নিচে নেমে গেছে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোকে জন্মের সময় কেন যে নুন খাইয়ে মেরে ফেললাম না, এখন আফসোস হচ্ছে। পড়ালেখা বাদ দিয়ে ছেলেদেরকে চিঠি লেখা হচ্ছে। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। পেছন থেকে আমার ছোট ভাই দৌড়ে এসে বলল, আপু, আরিয়ান এটা আমাকে দিয়েছে, বলেছে তোমার আম্মু আব্বুকে দেখিও। এইসব কথা শুনে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো নিচে। সেই দিন মা আমাকে খুব বকলেন, অযথা টাকা খরচ করে একে পড়াচ্ছি, এতই মনে প্রেম জাগলে বিয়ে দিয়ে দিচ্ছি। আমি তখন স্কুল ড্রেস চেঞ্জ করে নিচে নামবো। ঠিক ওই মুহূর্তে মা আমাকে বলল, কোথায় যাচ্ছিস? আবার ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি? না, আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি ইম্পর্টেন্ট নোটস আনতে। এরপর মা আমাকে আর কিছুই বলেনি। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখলাম বাড়ির বড় গেটের সামনে আরিয়ান ওর বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে আর ফোনে কিছু একটা দেখছিল। আমি তখন আরিয়ানের কাছে যাই। আরিয়ান আমাকে বলল, কি হয়েছে? মা বকেছে খুব? আমি তখন ওর বন্ধুদের সামনে কষিয়ে একটা থাপ্পড় মারি ওর গালে। ওর বন্ধুরা সব থ হয়ে গেছে। জীবনে প্রথমবার কোনো মেয়ের হাতে থাপ্পড় খেয়েছে আরিয়ান, তাই ওর মাথা নিচু হয়ে গেছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, আমি ভালো ছেলে মনে
মনে করেছিলাম, কিন্তু তুই যে একটা বাজে ছেলে সেটার প্রমাণ দিলি। আফসোস হচ্ছে, তোর মতো বাজে ছেলের জন্য আমার ফিলিংস হতো। এই বলে তাকে আমি ইচ্ছে মতো বকে সেখান থেকে চলে যাই। এরপর বান্ধবীর বাসা থেকে নোটস আনার সময় দেখলাম বড় গেটের সামনে আরিয়ান ওর বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন আরিয়ানকে দেখেও না দেখার ভান করে চলে যাই। আরিয়ান বাকরুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। পরের দিন স্কুলে যাওয়ার সময় দেখলাম আরিয়ান ওর বন্ধুকে নিয়ে আমার পিছু পিছু আসছে। আমি আর পাত্তা দিইনি, নিজের মতোই চলা শুরু করলাম। লাইফের প্রথম ভুল করেছিলাম এই ছেলেটাকে ভালোবেসে। ওর কৃতিকর্মের পর থেকে সব ছেলেদের প্রতি আমার ঘৃণা হতো, তাই ঠিক করেছি যা মান সম্মান যাওয়ার গিয়েছে, এবার আর এইসব না, পড়ালেখায় মন দিব এবং ফ্যামিলির কথা মতোই বিয়ে করব। আরিয়ানকে আমি একটুও পাত্তা দিতাম না। আরিয়ান প্রত্যেক দিন আমার পিছু পিছু আসতো যেত, কিন্তু আমার সাথে কথা বলতো না। কথা বলার মুখ নেই, কোন মুখেই বা কথা বলবে। একদিন আরিয়ান আমার বান্ধবী নোরাকে বলে। নোরা অবশ্য আরিয়ানের ব্যাপারে সবকিছুই জানতো। আরিয়ান তখন নোরাকে বলল, দেখো নোরা, আমি তনির সাথে যা করেছি ভুল করেছি, এটা আমি বুঝতে পারছি। ওর সাথে এরকম করাটা আমার একদমই ঠিক হয়নি। তুমি আজ বিকেলে আমাদেরকে একসাথে দেখা করিয়ে দিতে পারবে? তখন নোরা সাফ মানা করে দেয় আর বলে, তন্নি আপনাকে এখন এতটা ঘৃণা করে যে আপনি কল্পনাও করতে পারবেন না, তাই অযথা কোনো ঝামেলা বাড়াবেন না। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেন গেটে দেখলাম আরিয়ান দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার মাথায় রক্ত গরম হয়ে গেল। আমি চাচ্ছিলাম না ওর সাথে কোনো কথা বলতে, তাই আমি জোরে জোরে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব। ঠিক ওই মুহূর্তে আরিয়ান আমাকে বলে উঠল, তন্নি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি তখন কিছু বলতে চাইবো, কিন্তু আমার মন বাধা দিল। এরকম একটা ফালতু ছেলের সাথে কথা বলার কোনো মানে হয় না, তাই আমি আর কোনো কিছু না বলে সোজা বাসায় চলে যাই। পরের দিন স্কুলে যাওয়ার সময় দেখলাম আরিয়ান আমার পিছু পিছু আসছে। আমি তখন রাস্তার একপাশে দাঁড়িয়ে আরিয়ানকে বললাম, সমস্যা কি আপনার? কেন আমাকে ফলো করছেন? আপনাকেও আমি ভালোবেসেছিলাম, আপনি সেটাকে নিয়ে মজা করেছেন, তাহলে এখন আবার কি জন্য আমার পিছু পিছু আসছেন? আবারও আমার সাথে মজা নেওয়ার জন্য? আরিয়ান তখন কিছু বলে না, মাথা নিচু। সে অনুতপ্ত। প্রত্যেকদিন আমাকে ফলো করবেন না, এটা আমার একদমই ভালো লাগে না, বিরক্তিকর। এরপর আমি স্কুলে চলে যাই। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি ভাবলাম আরিয়ান আবারও আমার পিছু করবে, কিন্তু তখন ও সেখানে ছিল না। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে। বাড়ির মেন গেটে ঢুকে দেখলাম আরিয়ান ওর বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে আমার সামনে হাঁটু গেড়ে বসে মাফ চাইলো। এমন ভাবে বারবার মাফ চাইছিল যে আমার খুব খারাপ লাগছিল। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আমি আপনাকে মাফ করেছি, দয়া করে আমাকে আর ফলো করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন, আর আমিও আপনাকে ফলো করবো না। এই বলে যেই না আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, অমনি আরিয়ান আমার হাত ধরে। কি করছেন এসব? আপনি আমার হাত ধরেছেন কেন? মানুষ কি ভাববে? তখন আরিয়ান বলল, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তন্নি, তাই আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। তোমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমরা বিয়ে করে ফেলবো। কি বলছেন এসব? আমি এসএসসির পর বিয়ে করব, এটা আপনাকে কে বলেছে? দেখো তন্নি, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে প্রত্যেকদিন কথা বলবে, দেখা করবে, পারবো না, আমার পথ ছাড়ুন। তুমি যদি এইভাবে আমাকে ইগনোর করে যাও, তাহলে আমি কালকের মধ্যে আত্মহত্যা করব। এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? না, আমার মাথা ঠিক নেই, আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। এগুলো কেন বলছেন? এগুলো কথা একদমই ভালো লাগছে না আমার। ভেবে দেখো তন্নি, তোমাকে আমি একটা দিনের সময় দিচ্ছি, তুমি যেভাবে চাইবে সেভাবেই আমি হয়ে যাব, একদম ভালো ছেলে হয়ে যাব, এরপর আমরা বিয়েও করব। আমি আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব। তখন আরিয়ান জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, তোমার কাছে কালকের মতো সময় আছে, যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। আরিয়ান আমাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। পরের দিন আমি ঘর থেকে বেরই হইনি। বিকেলবেলা আমার ছোট ভাই আমাকে এসে বলল, জানিস আপু, আরিয়ান ভাইয়া না বিষ খেয়েছে। কি বলছিস তুই? বিষ খেয়েছে? হ্যাঁ, ওর মুখ থেকে রক্ত বের হচ্ছিল, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শোনা মাত্রই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তার মানে আরিয়ান আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। আমি তখনই বাসা থেকে নিচে নামি, চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে গিয়ে দেখলাম আরিয়ানের বন্ধু বসে আছে। আরিয়ান কোথায়? ও কেমন আছে? ও নাকি বিষ খেয়েছে। তখন আরিয়ানের বন্ধু বলল, হ্যাঁ ঠিক শুনেছো তন্নি, আরিয়ান তো বিষ খেয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, এখন ওর কি অবস্থা? আল্লাহ বাঁচিয়েছে, এখন ও সুস্থ, কিছু হয়। আমি তখন হাল ছেড়ে বাঁচলাম আর বললাম, ওকে কখন বাড়িতে আনবে? কালকেই ওকে বাড়িতে নিয়ে আসবে। এরপর আমি বাসায় চলে যাই। পরের দিন আমি স্কুলে যাওয়ার পথে নিচে নেমে দেখলাম আরিয়ান চায়ের দোকানে বসে আছে। ওকে দেখা মাত্রই ওর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার আরিয়ান, আপনি কি আমাকে বাঁচতে দিবেন না নাকি? এগুলো কেন করছেন? আপনি নাকি বিষ খেয়েছেন? তখন আরিয়ান কোনো কিছুই বলতে পারছে না। আরিয়ানের বন্ধু বলে, আরিয়ান আপনাকে সত্যি ভালোবাসে ভাবি, তাই ও আপনার জন্য বিষ খেয়েছে। আমি তখন বললাম, এগুলো ভালোবাসা না, এগুলো হচ্ছে পাগলামো। তখন
আরিয়ানের বন্ধু বলল, তাহলে আপনি হ্যাঁ করে দিচ্ছেন না কেন? হ্যাঁ বলে দিলেই তো সবকিছু ঠিক হয়ে যায়। তখন আরিয়ান দেখালো ওর গলায় প্রচন্ড ব্যথা, ও কথা বলতে পারছে না, যেটা দেখে আমার প্রচন্ড মায়া হচ্ছিল। আমি তখন আরিয়ানের বন্ধুকে বললাম, হ্যাঁ বলে দিলে কি এই পাগলামোগুলো বন্ধ হয়ে যাবে? তখন আরিয়ান খুশিতে গদগদা হয়ে বলল, হ্যাঁ একদম সবকিছু বন্ধ করে দিব। তখন আমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলাম। এরপর থেকে আরিয়ানের সাথে আমার বেশ ভালোই একটা সম্পর্ক যাচ্ছিল। আমরা প্রেম করতাম চিঠির মাধ্যমে, কেননা আমার কাছে কোনো ফোন নেই। ও একবার আমাকে বলেছিল যে ফোন কিনে দিবে, বাট আমি না করে দিয়েছিলাম, কারণ আমার মা জানলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা দেই। আমার এসএসসির রেজাল্ট অত একটা ভালো হয়নি। আমার মামা আমার জন্য একটি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে, তার বন্ধুর ছেলে, বেশ ভালো ছেলেকে আমার মা দেখতে চায় এবং দেখে খুব পছন্দ করে। আমার মা আমাকে আর পড়ালেখা করাতে চাচ্ছিল না, কেননা বারবার মায়ের কানে আসছিল আমার আর আরিয়ানের কথা। কেউ একজন মাকে বলেছে প্রায় সময় নাকি আরিয়ানের সাথে আমাকে কথা বলতে দেখা যায়, তাই মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। এরপর মা আর মামা মিলে ঠিক করলো ছেলেরা আমাকে দেখতে আসবে। কথাটা জানা মাত্রই কোনো একটা উসিলায় আমি নিচে নামি এবং আরিয়ানকে সবকিছু খুলে বলি। এই কথা শুনে আরিয়ানের তো মাথা খারাপ হয়ে গেছে। আরিয়ান তখন বারবার আমাকে বলল, চলো আমরা পালিয়ে যাই, নয়তো তোমার বিয়ে হয়ে যাবে। আমি তখন বললাম, তোমার কি মাথা ঠিক আছে? পালিয়ে যাবো মানে? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? কিন্তু আরিয়ান আমাকে বারবার বলছিল পালিয়ে যাওয়ার কথা। তো যাই হোক, দেখতে আসে আমাকে। দেখতে এসে আমাকে বেশ পছন্দ করে তারা, ছেলেও আমাকে বেশ পছন্দ করেছে। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করব, পরিবারের মান সম্মান ডুবাবো না, কিন্তু আরিয়ানকেও যে আমি প্রচন্ড ভালোবাসি, ওকেও ছেড়ে থাকতে পারবো না। আমার মা এসে কান্না ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমার শেষ ভরসা, তুই যদি এরকম কোনো কাজ করিস তাহলে তোর খালা ফুপুরা সবাই হাসাহাসি করবে। আমি গলায় দড়ি দিব। কি আর করার, পরিবারের চাপের কারণে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে রাজি হয়ে গেলাম। আরিয়ানের সাথে শেষ দেখা করি। আরিয়ানকে বললাম সেখানে বিয়ে না করলে মা গলায় দড়ি দিবে, আর আমি চাই না এটা হোক। তাই যা কিছু হয়েছে আপনি আমাকে ভুলে যান আর অন্য কাউকে নিয়ে নতুন জীবন সাজান। তখন আরিয়ান প্রচন্ড ক্ষেপে যায় আর আমাকে বলে, এটা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি শুধু আমার বউ হবে আর কারো না। এক পর্যায়ে ও অনেক বেশি পাগলামো আর সিন ক্রিয়েট করতে থাকে, যার কারণে আমি বাসায় চলে আসি। আমারও খুব কষ্ট লাগছিল, বুকে পাথর রেখে কান্না করছিলাম। বিয়ের দিন প্রচন্ড কান্না করছি আমি। একটু পরে ছেলে পক্ষ চলে আসবে আর আমি হয়ে যাব অন্য কারো বউ। এটা আমি কি করে মেনে নিব? কিছুক্ষণ পর কালো বোরকা নিকাব পরা একটা মহিলা আমার রুমে আসে। আমি তাকে বললাম, কে আপনি? ভেবেছিলাম আমাদেরই কোনো এক আত্মীয়, কেননা বিয়ে বাড়ি অনেক মানুষ আসছে যাচ্ছে, কিন্তু তিনি যখন নিকাব খুললো তখন দেখলাম সেটা আর কেউ না, সেটা আরিয়ান। এরপর এইটুকু খেয়াল ছিল, ও সাদা একটা কাপড় আমার মুখে চেপে ধরলো। এরপর আমার সাথে কি হয়েছে আমি আর বলতে পারবো না। চোখ খুলে দেখলাম ঘরটা বেশ অন্ধকার। আমি কোথায় আছি জানি না, আমার হাত মুখ বাঁধা। কিছুক্ষণ পর ওই রুম থেকে কেউ একজন ভেতরে ঢুকলো। মুখ বাঁধা অবস্থায় আমি চিৎকার করতে লাগলাম। এরপর রুমের লাইট অন করতেই দেখলাম আরিয়ান এসেছে। তখন আরিয়ান এসে আমার মুখ খুলে দিল। আমি তখন ছটফট করতে করতে বললাম, আমি কোথায়? আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আজ না আমার বিয়ে, আপনি এটা কেন করলেন? আমার বাসার সবাই কি ভাবছে? তখন আরিয়ান পাগলের মতো হাসতে লাগলো। ওর এই হাসিটা কেমন যেন রহস্যময়। কি হয়েছে? আপনি এভাবে হাসছেন কেন? আমাকে এক্ষুনি বাসায় রেখে আসুন, আপনার জন্য এমনিতে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। তখন আরিয়ান হাসতে হাসতে বলল, তুই কি ভেবেছিলি এত সহজে তোকে ছেড়ে দিব? আমার নাম আরিয়ান, আমাকে তুই থাপ্পড় মেরেছিলি বন্ধুদের সামনে, তার প্রতিশোধ না নিয়ে তোকে ছেড়ে দিব? এভাবে তুই অন্য কারো বউ হয়ে যাবি? ওর কথা শুনে এক একটা আকাশ আমার মাথায় ভেঙে পড়ছিল। আরিয়ান এগুলো কি বলছে? তখন আরিয়ান বলল, ভাবছিস আমি কি বলছি? মনে আছে অনেকদিন আগের কথা, যখন তোর চিঠিটা ফটোকপি করে সবাইকে দেখিয়েছিলাম, তুই আমার বন্ধুদের সামনে আমাকে থাপ্পড় মেরেছিলি। তুই কি মনে করেছিলি তুই একটা ছেলেকে থাপ্পড় মারবি আর সেই ছেলে তোর জন্য প্রেম উতলে পড়বে? সবটাই ছিল আমার নাটক। এত কষ্ট করে এই পর্যন্ত এসেছি, সব কথা ফাইনাল করে আমি যখন তোকে বিক্রি করে দিব, ঠিক তখন এসে তুই আমাকে বলছিস তুই আমার সাথে সম্পর্ক রাখতে পারবি না, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আর কি ভেবেছিলি আমিও অন্য ছেলেদের মতো তোকে ছেড়ে চলে যাব, কষ্ট পাবো, কান্না করব? এত সহজ না, তুই আমাকে চিনতেই পারিসনি। তোর বান্ধবী নোরা আমার ব্যাপারে যা যা বলেছিল সব ঠিকই বলেছিল, কিন্তু তুই ওর কথা পাত্তাই দিসনি। আমার কপাল তখন কুঁচকে গেল। ও এইসব কি বলছে? তোর বাসায় তো এতক্ষণে জেনেই গিয়েছে যে তুই পালিয়ে গিয়েছিস। কার সাথে? আরিয়ানের সাথে। একটু ওয়েট কর, তোকে 2 দিনের মধ্যেই বিক্রি করে দেওয়া হবে, বাকি জীবনটা তুই সেখানে গিয়েই কাটাস। আমার চোখে তখন পানি টলমল করছে, বিশ্বাস ভাঙার কষ্টে। যাকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, সে কিনা দ্বিতীয়বারের মতো আবারও আমাকে ঠকালো। আরিয়ান আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর নিজেকে গুটিয়ে নিলাম, জানি না আমার ভাগ্যে কি আছে, তবুও যতদিন বেঁচে থাকবো পুরুষ জাতিকে ঘৃণা করব। এরপর কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। পরের দিন সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখলাম
গেটটা হালকা খোলা। ভালো করে শব্দ শোনার চেষ্টা করলাম ওই রুমে কেউ আছে কিনা, কিন্তু কারো শব্দ আসছে না। যত শক্তি আছে টেনে হিচড়ে হাতের বাঁধন খুলে ফেললাম। এরপরে বিয়ের ভারী লেহেঙ্গা নিয়েই আস্তে আস্তে করে ওই রুমের দিকেই যাচ্ছি। দরজা খুলে দেখলাম আরিয়ানের এক বন্ধু ঘুমিয়ে আছে। সকাল তখন 6:30 বাজে। এই সুযোগে আমি আস্তে আস্তে করে গেটের দরজা খুলে ফেললাম। এরপর আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। রাস্তায় বের হওয়ার পর মনে হচ্ছিল আমি যেন উড়ন্ত পাখি। এই এলাকাটা দেখে খুব চেনা চেনা লাগছে, কিন্তু নাম মনে পড়ছে না। আমি আর সময় নষ্ট না করে একটা রিক্সায় উঠে পড়ি। এরপর আমার বাড়ির সামনে এসে নামি। তাকে অনেক অনুরোধ করে বললাম আমি বিপদে পড়েছিলাম, আমার কাছে কোনো টাকা নেই। এরপর বয়স্ক লোকটা আমার থেকে আর টাকা নেয়নি। বাড়িতে গিয়ে দেখলাম মায়ের চোখে ঘুম নেই, সারা রাত ঘুমায়নি। আমাকে দেখে মা আমাকে জড়িয়ে ধরলেন, বাবাও দৌড়ে এলেন। আমি কাঁদতে কাঁদতে সবাইকে সবকিছু খুলে বললাম। তখন আমার মা বলল আমি জানতাম আমার মেয়ে কখনো এমন করতে পারে না। মা জানালো বরপক্ষ এসে চলে গেছে, তারা খুব অপমানিত হয়েছে, সাথে আমার পরিবারও। অন্যদিকে আরিয়ান আমাকে না পেয়ে পুরো পাগল হয়ে গেছে, ওর বন্ধুকে উড়াধুরা মারছে। আমি মাকে বললাম আর একটু সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে। মা বাবাও রাজি হয়ে গেল। যার সাথে আমার বিয়ের কথা সে ইতিমধ্যে জেনে গেছে যে আমি চলে এসেছি, তাই সেও চলে এসেছে। আমি তার কাছে বারবার মাফ চাই, কেননা দোষটা তো আমারই, কারণ আমিই তো আরিয়ানের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, ওকে বিশ্বাস করেছিলাম, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর আমার হবু স্বামী, আমার বাবা, আমি মিলে থানায় গেলাম। থানায় গিয়ে আরিয়ানের বিষয়ে সবকিছু খুলে বলি। তখন পুলিশ জানালো এই ছেলেটা খুবই খারাপ, এলাকার মধ্যে গাঁজা বিক্রি করে। এরপর পুলিশ চলে যায় সেই জায়গাটাতে, যে জায়গাটাতে আমাকে রেখেছিল। আমিও সব তথ্য দিয়ে এসেছি। জীবনের প্রথম ভুল করলাম, তাও আবার ওর মতো একটা ছেলের পাল্লায় পড়ে। আসলে এরকম ফালতু ছেলেরা কখনোই কোনো মেয়েকে সুখে রাখতে পারবে না। এরপর পারিবারিক ভাবে আবারও নতুন করে আমার হবু স্বামী নাফিজের সাথে আমার বিয়ে হয়ে যায়। এর মধ্যে খবর পেয়েছি আমরা আরিয়ানকে পুলিশ ধরেছে। এরপর বিবাহিত জীবন আমার ভালোই কাটছিল। নাফিজ আমাকে অনেক ভালোবাসতো, অনেক সময় দিত। দেখতে দেখতে নাফিজের সংসারে তিনটি বছর কাটিয়ে ফেলি। আমি একজন ছেলের মা হই। এরপর আরো 2টি বছর কেটে যায়। একদিন ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম, তখন আমার দেখা হয় আরিয়ানের সাথে। ওকে দেখা মাত্র আমি ঠিক করলাম চিৎকার দিয়ে লোকজন জড়ো করব, ও হয়তো আমার আবারও ক্ষতি করতে এসেছে। তখন আরিয়ান আমার ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসলো আর আমাকে বলল তুমি ঠিকই বলেছিলে তন্নি, আমি কখনোই বিশ্বাসের যোগ্য ছিলাম না। যা মনে এসেছে তাই করেছি, তোমার ফিলিংস নিয়েও খেলেছি। আমি চাইলেই পারতাম তোমার জীবনটা সুন্দর করতে, কিন্তু তা করিনি। জানি তুমি কখনো আমাকে মাফ করবে না, তবুও আমি তোমার কাছে মাফ চেয়ে যাব। আমি তখন বললাম বিশ্বাস এমন একটা জিনিস, একবার ভেঙে গেলে সেটা আর কখনোই জোড়া লাগে না। তারপরেও আমি তোমাকে দ্বিতীয়বারের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসের কি মর্যাদা দিলে? উল্টো আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলে। কিন্তু দেখো আমার এখন একটা ছেলে আছে। শুধু তাই না, আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে, এতটা ভালোবাসে যে এত ভালোবাসা আমি কখনোই কল্পনা করতে পারিনি, যতটা ভালোবাসা আমি আমার স্বামীর থেকে পেয়েছি। সেই দিন যদি আমি সেই জাহান্নাম থেকে পালিয়ে না আসতাম, তাহলে আজকে আমার জীবনটা এত সুন্দর হতো না, হয়তোবা কোনো খারাপ জায়গায় থাকতাম। আরিয়ান আর কিছু বলতে পারে না, ওর চোখ বেয়ে পানি পড়ছে। আমি তখন একটা মুচকি হাসি দিয়ে আমার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসি। আমার যাওয়ার পানে আরিয়ান তাকিয়ে রইলো, আমি আর ফিরেও তাকাইনি ওর দিকে। সো বন্ধুরা, আজকের এই স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও তোমাদের লাইফ পার্টনার চুজ করতে একটু ভালো করে বিবেচনা করে নিও, কেননা জীবনে লাইফ পার্টনার একজনই হয়, আর সে যদি বিশ্বাসের যোগ্য না হয় তাহলে তোমাদের জীবনটা জাহান্নাম হয়ে যাবে। যাই হোক, এর মধ্যে কমেন্ট করেছে আপু আমি চট্টগ্রাম থেকে তোমার ভিডিও দেখি, প্লিজ আমার নাম নিও রাফা। লিখেছেন আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার নাম আয়েশা রহমান। লিখেছেন দিদি আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিও দেখি, একটা রিকোয়েস্ট ছিল, একটা সুইট লাভ স্টোরি বানাও যেটাতে মেয়েটার নাম তৃষা এবং ছেলেটির নাম আংশ, প্লিজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট টাইম ভেবে দেখ। সাথে কমেন্ট করেছে নাজিফা। সো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।